আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। আজকে আমি আলোচনা করব যে চীন, বাংলাদেশ, পাকিস্তান এই ত্রিশক্তি এরা গোপনে পরামর্শ করে জোট বাঁধছে এবং সেই জোটকে স্বভাবতই বাঁকা চোখে দেখছে ভারত। গঙ্গা তিস্তা পানির পথ এই যে ভারত বিরোধী জোট করছে, সেই জোটে বাংলাদেশ থাকছে। এর ফলে কি হতে পারে? গঙ্গা তিস্তার পানিপথ সেটা কি বন্ধ হয়ে যাবে? আজকালকার যুদ্ধ ওই পানিপথের মতো যে লড়াই হয়, অস্ত্রের ঝনঝনানিতে হয়, তা শুধু নয়, আজকাল অনেকভাবেই যুদ্ধটা হয়। তার একটা যুদ্ধের একটা পথ হচ্ছে এই পানিপথ। তো যাই হোক, এই ব্যাপার নিয়ে কথা বলেছেন তৌহিদ হোসেন। তিনি সাফাই দিতে নামলেন এবং পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টার পদে তিনি সাফাই দিতে নামলেন। অথচ তার সাফাই কিন্তু কেউ দাবি করেনি, ভারতও করেনি, তবু তিনি নামলেন। কেন? কারণ নিজের কাছে নিজেই ধরা পড়ে গেছেন এবং তিনি বুঝে গেছেন যে আত্মপক্ষ সমর্থনে কিছু একটা বলা দরকার, নইলে সামনে ভয়ঙ্কর খারাপ দিন আসতে পারে। ইউনূস সাহেব যে হুটহাট করে যেসব কথা বলেন, যেসব কাণ্ড কারখানাগুলো করেন, ইউনূস সাহেব সেই কাণ্ড কারখানা এগুলোতে দেশের ভালো তো হয়ই না, বরং আরও খারাপ দিকে চলে যায় দেশের ভবিষ্যৎ। এবং এর পেছনে তার যে ভারত বিরোধী কথাবার্তা বা ভারত বিরোধী কাজকর্ম, তার ফলে ভারত আরও ক্ষেপে যায়। প্রিয় দর্শক, আমি বাংলাদেশের কথা বলছি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাফাই দেওয়ার কথা। বিলেত গেলেন ইউনূস মিয়া, রাজার সঙ্গে দেখা করতে গেলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গেলেন। সে যাত্রায় নেই তৌহিদ হোসেন, আর প্রধানমন্ত্রী কথাও বলেননি। রাজার কাছ থেকে কি একটা ব্যাঙের ছাতা পুরস্কার কিছু একটা নিয়ে আসছেন। অথচ তৌহিদ হোসেনকে না নিয়েই তিনি গেলেন অন্য রাষ্ট্র সফরে। বিষয়টা পররাষ্ট্র দপ্তর সম্পর্কিত ব্যাপার ঠিকই। গেলেন কে? দেশের 2 নম্বর ক্ষমতাধর ব্যক্তি যিনি, সেই রজার রহমান ওরফে খলিলুর রহমান তার সঙ্গী হলেন। তৌহিদ হোসেনের নামগন্ধ নেই। এটা খুব অদ্ভুত ব্যাপার। এই সাফাই বা বিবৃতির মাধ্যমে জনাব তৌহিদ হোসেন তিনি জানিয়ে দিলেন যে পররাষ্ট্র উপদেষ্টার পদে তিনি নিশ্চিতভাবেই প্রাক্তন হওয়ার পথে চলে গেছেন, কিন্তু তিনি এখনও প্রাক্তন হননি। তিনি এখনও তার পদে কোনো রকমে টিকে আছেন। কোন ব্যাপারে সাফাই দিতে মাঠে নামলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা? বিষয়টা হলো, গত 19শে জুন বাংলাদেশের বিদেশ সচিব, তিনি বিদেশ সচিব তখন ছিলেন রুহুল আলম সিদ্দিকী। তিনি অ্যাক্টিং, আবার তিনি পার্মানেন্ট নন। তিনি চীন সফরে গেলেন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিলেত সফরের মতো এনার অবশ্য চীন সফরটা ছিল না। সিদ্দিকী সাহেবের চীন যাত্রা ছিল সত্যিকারের সরকারি সফর। এই সরকারি সফরে দুটো সরকারি সম্মেলন অ্যাটেন্ড করতে তিনি গিয়েছিলেন। একটা ছিল চায়না সাউথ এশিয়া এক্সপোজিশন, তার 9ম বৈঠক, এবং অপরটি ছিল যে চায়না সাউথ এশিয়া কোঅপারেশনের 6th, তার যে 6ষ্ঠ সম্মেলন। দুটো বৈঠকে বসেছিল চীনের কুনমিং শহরে কবে 19শে জুন। এই 2 বৈঠকের সাইড লাইনে একটা গোপন বৈঠকে বসেছিলেন চীন, পাকিস্তান, বাংলাদেশ। 3 দেশের প্রতিনিধি মণ্ডলের নেতৃত্ব দেন চীনের পক্ষে
ভাইস ফরেন মিনিস্টার সান ওয়েইডং। পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন অ্যাডিশনাল ফরেন সেক্রেটারি মোহাম্মদ ইমরান আহমেদ সিদ্দিকী, এবং বাংলাদেশের পক্ষে এখানে নেতৃত্ব দেন এই ডেলিগেশনের, তিনি হচ্ছেন অ্যাক্টিং ফরেন সেক্রেটারি মোহাম্মদ রুহুল আলম সিদ্দিকী। বৈঠকের শেষে আলাদাভাবে চীন লিখিত বিবৃতি দিয়েছে। সেই চীন লিখিত বিবৃতি দিয়ে কি বলেছে এটা ইন্ডিয়া টুডে পত্রিকা যেভাবে এটা উদ্ধৃতি দিয়েছে, আমি সেইটা পড়ছি। The three countries held extensive discussions on bilateral cooperation and agreed to move forward based on good neighborliness, mutual trust, equality, openness, inclusiveness, and shared development. এর বাংলা মানে হলো তিন দেশ, এই তিনটে দেশ তারা ত্রিপক্ষীয় সহযোগিতার বিষয়ে ব্যাপক আলোচনা করেছে এবং সুপ্রতিবেশিত্ব, পারস্পরিক বিশ্বাস, সমতা, উন্মুক্ততা, অন্তর্ভুক্তি এবং মিলেমিশে উন্নয়নের ভিত্তিতে এগিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। অন্যদিকে ইসলামাবাদ আবার এই বৈঠকের বিষয়ে কি বলেছে? ইসলামাবাদ বলেছে, দ্য গ্যাদারিং ওয়াজ দ্য ইনাগুরাল মিটিং অফ দ্য বাংলাদেশ, ভালো করে খেয়াল করবেন কথাটা, দি গ্যাদারিং ওয়াজ দ্য ইনাগুরাল মিটিং অফ দ্য বাংলাদেশ চায়না পাকিস্তান ট্রাইল্যাটারাল মেকানিজম aimed at forming a joint working group। অর্থাৎ বিশেষ কিছু বিষয় নয়, এরা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করার, এটা হচ্ছে তার সূত্রপাত। মানে এই বৈঠকটা ছিল বাংলাদেশ, চীন, পাকিস্তান ত্রিপক্ষীয় একযোগে চলার প্রক্রিয়ার একটি উদ্বোধনী সভা। আমাদের লক্ষ্য একটি যৌথ ওয়ার্কিং গোষ্ঠী গঠন করা, এটা বলেছে ইসলামাবাদ। এমন একটি বৈঠক যে ভারতের ভুরু কুঁচকে দেবে এবং দেওয়ার পক্ষে যথেষ্ট, সেটা বোঝার বুদ্ধি বাংলাদেশের বর্তমান নেতৃত্বের সবার না থাকলেও দু একজন নেতার আছে। তারা এটা বোঝা গেল তৌহিদ হোসেন সাহেবের হঠাৎ সাফাই গাইতে বসার মাধ্যমে। 19শে জুনের বৈঠক নিয়ে তিনি বলতে গেলেন 26শে জুন, মানে 7 দিন পর, 1 সপ্তাহ কেটে যাওয়ার পর হঠাৎ কেন এই 1 সপ্তাহ পরে সাফাই দেওয়ার কথা উঠল? তিনি যে কথা বলেছেন তার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে কেন তিনি বলতে এসেছেন। এই 3 দেশীয় তিনি তার বক্তব্যের মূল প্রতিপাদ্য হলো যে এই যে 3 দেশের জোট, এটা কিন্তু অন্য কোনো তৃতীয় দেশ বা অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়, এটা তিনি বললেন। এটা 3 সরকারের একসঙ্গে বসা, কেবল রাজনৈতিক নয়, এই বৈঠক একান্তভাবে সরকারি, মানে সরকারের কাজকর্ম দেখা। আবার একটু পরেই তিনি যেমন বললেন যে এটা এই 3 দেশীয় জোট অন্য কোনো দেশের বিরুদ্ধে নয় তিনি বললেন। তার একটু পরে আবার বললেন যে আমরা কোনো জোট তৈরি করছি না। অর্থাৎ একবার বলছেন জোট করলাম, পরক্ষণেই বলছেন আমরা জোট তৈরি করছি না। মানেটা তাহলে কি দাঁড়ালো? মানেটা এটাই দাঁড়ালো, একবার বলছেন জোট কোনো দেশের বিরুদ্ধে নয়, পরক্ষণে বলছেন আমরা কোনো জোট তৈরি করছি না। কি তৈরি করলেন তাহলে? জোট না হয়ে আপনারা কি তাহলে কোনো ঘোট তৈরি করলেন? আরে ঘোটও তো তৈরি হয় জোটের মধ্য দিয়ে। আর বাংলাদেশের বর্তমান নেতৃত্বের তো একটা প্রথম এবং প্রধান যে তাদের চিন্তা, তাদের উদ্দেশ্য, সেটা হলো কিভাবে ভারত বিরোধিতা করা যায়, ভারতের সাথে সম্পর্ক খারাপ করা যায়। এটা বুঝেছে ভারতও। পাকিস্তানের পানিপথ, মানে তাদের জল যাওয়ার পথ, জলবন্টন চুক্তি, পাকিস্তানের সেই সিন্ধু জলবন্টন চুক্তি
স্থগিত রেখে পাকিস্তান ও পাকিস্তানিদের ঘুম হারাম করে দিয়েছে ভারত। তাদের একের পর এক অনুরোধ উপরোধ আসছে পাকিস্তানের পক্ষ থেকে। শেহবাজ শরীফ সরকার অনুরোধ করছেন, দয়া করে জল ছাড়ুন, জল নিয়ে রাজনীতি করবেন না, আমরা মরে যাচ্ছি, আমাদের মাঠঘাট শুকিয়ে খটখটে, জল ছাড়ুন দয়া করে। ভারত কোনো জবাবই দিচ্ছে না। ভারতের সাফ কথা, সেটা পাকিস্তানকে বলেনি, সারা পৃথিবীকে শুনিয়ে বলেছে যে সন্ত্রাস এবং সুসম্পর্ক একসাথে চলতে পারে না। ভারতের সন্ত্রাসবাদী কাজ করলে তার ফল পেতেই হবে এবং সুতরাং জল বন্টন চুক্তি কার্যকর হবে না। একটা গল্প উঠে আসছে বাংলাদেশের ব্যাপারে। ভারতের সঙ্গে শত্রুতা চরমে নিয়ে যাব, আবার ভারতের সঙ্গে বাণিজ্য চাইব, ভারতের সঙ্গে বাণিজ্য চাইব, ভারতের খাবার দাবার চাইব, গঙ্গার জল চুক্তি চাইব, তিস্তার জল চাইব। ভারত তো আর পাথরের দেবতা নয় যে যে যা খুশি বলবে, যা খুশি করবে তিনি পাথরের দেবতা মুখ বুজে সহ্য করে যাবেন। ভারত তো তা নয়। দেবতা চুপ করে থাকলেও তার ভক্তরা তো কেউ চুপ থাকতে পারে না, এই তো দেখা গেছে। আর ভক্তরা তো ফেটে পড়বেই, সেটা পড়ছেও, আর সেই ফেটে পড়া শুরু হয়েছে। ভারতের বন্দর ব্যবহার করে আমদানি রপ্তানি বন্ধ হয়েছে বাংলাদেশের জন্য, বন্ধ হয়েছে চাল পাঠানো, বন্ধ হয়েছে অন্যান্য খাদ্যদ্রব্যের অনেক কিছু পাঠানো। নেপালকে পাঠানো ভারতের চাল 2 নম্বরই করে ঘুরপথে চালান যাচ্ছিল বাংলাদেশে। সেটা বুঝতে পেরে নেপালের চাল রপ্তানি ভারত থেকে ভারত 20% কমিয়ে দিয়েছে নেপালের চাল রপ্তানি। সুতরাং সে পথটাও যাচ্ছে। এবার খাদ্য নিয়ে হানাহানির দিন সমাগত বাংলাদেশে। কিন্তু এসব তো ছোটোখাটো বিষয়। আরও বড় ব্যাপার হলো পানি। শেখ হাসিনার সঙ্গে করা গঙ্গা জল বন্টন চুক্তি হয়েছিল 1996 সালের ডিসেম্বরে। 30 বছরের চুক্তি। প্রতিবেশী ছোট ভাই রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মধুর করবার জন্য তাগিদে বড় ভাই ভারত নিজের স্বার্থের দিকে নজর না রেখে বেশি দেখেছিল বাংলাদেশের স্বার্থ। আমার কথা বিশ্বাস করতে হবে না, জল বন্টন চুক্তিটা পড়বেন। ভারত জলাধার তৈরি করবে, ভারত ড্রেজিং করে পলি সরাবে, আর বাংলাদেশকে মুফতে জল দিয়ে দেবে। এই তো ছিল। এর বাইরে যদি কিছু বলে থাকে, দয়া করে কেউ এই চুক্তিটা পড়ে দেখুন। বেশি বিস্তারে যাচ্ছে না, তবে সেই চুক্তিতে লাভবান ছিল মূলত ছোট ভাই বাংলাদেশ। আর বাংলাদেশের মানুষ কি বলেছেন? তারা বলেছেন এবং বলেন যে ভারত আমাদের শোষণ করছে। ঠিক আছে, আসে পরের ব্যাপারে। এই চুক্তি শেষ হচ্ছে আগামী বছর। তারপর নতুন চুক্তি না হলে, ইতিমধ্যে চুক্তি করার জন্য প্রতিনিধিমণ্ডল এসে গিয়েছিল, ভারত সাফ জানিয়ে দিয়েছে এসছেন, যান গিয়ে দেখে আসুন, কিন্তু আমরা যতদিন না আমরা এই সরকারের সঙ্গে কোনো আলোচনায় যাব না। তাহলে যদি চুক্তি না হয় তাহলে জল দেবে কিনা ভারত, সে সন্দেহ এসেই যায়। এবং এ সম্পর্কের বর্তমানে সম্পর্কের যা গতিপথ, তাতে ভারত জল রাখবে, জল ছাড়বে নিজের সুবিধা মতো, নিজের স্বার্থ পূরণ করে। বর্ষায় জল ছাড়তে বাধ্য, কারণ তখন তো জলাধার ভেসে যাওয়ার মতো হয়। আবার শুকা মরশুমে জল ছাড়বে না। তার মানেটা কি দাঁড়ায় একটাই মানে, বন্যায় ভাসাও আর গরমে শীতে তখন শুকাও। যা হচ্ছে সিন্ধুতে তাই হবে গঙ্গায়, যা হচ্ছে পাকিস্তানে সেই একই ওষুধ বাংলাদেশে। আর তিস্তা নিয়ে তো কোনো চুক্তিই নেই, তাই আলাদা করে তিস্তার কথা বললাম না, কিন্তু হিসাব এক। সেটা হচ্ছে জল ব্যবহার করব, জল ছাড়বো, জল ধরে রাখবো, পুরোটাই
আমার স্বার্থ অর্থাৎ ভারত তার নিজের স্বার্থ দেখে করবে। সুতরাং আর তারপরে এটা যদি হয়, এইটা আপনার জল বন্টন নিয়ে ভারত আগে দেখবে নিজের সুবিধে, এই কথাটি এবার স্পষ্টভাবে বলে দিয়েছেন নির্দিষ্ট করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এরপর আর ধোঁয়াশার কোনো জায়গা নেই। আর তারপর যা হবে, তারপর কি হবে ভাবলেও বাংলাদেশের কিন্তু কপালে একটা দুটো ভুরুকুঞ্চন হবে, একটা দুটো বলিরেখা পড়বে তা নয়, অনেকগুলো বলিরেখা পড়তে বাধ্য। সুতরাং সমঝে চলো বাংলাদেশ, এখনো সময় আছে ফেরার। তৌহিদ হোসেন তার মতো করে চেষ্টা করছেন বটে, তবে সরকারে তিনি তো গুরুত্বহীন। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে গেলে শুধু মুখের কথায় ছেড়ে ভিজবে না, তার জন্য চাই কাজ, সুনির্দিষ্ট অ্যাকশন। ভারতের স্পষ্ট কথা, চুক্তি হবে নির্বাচিত বৈধ সরকারের সঙ্গে। কার সঙ্গে? ইউনূসের সরকারের সঙ্গে কোনো চুক্তি হবে না, চুক্তি হবে নির্বাচিত বৈধ সরকারের সঙ্গে। তাই ভারতে বাংলাদেশের হাই কমিশনার যতই এসে মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলুন, ভারত ওই জায়গা থেকে নড়ছে না। কোনো অবৈধ সরকার, অনির্বাচিত সরকারের সঙ্গে ভারত চুক্তি করবে না। নির্বাচিত সরকার আসবে কি করে? আসবে সেটাও বলেছে ভারত, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে। অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবে, আর তারপরে নিজেরাই ব্যবস্থা করে ড্যাং ড্যাং করে জিতে এসে ক্ষমতায় বসবে, এই জিনিসটি হবে না। সমান অধিকারে বাংলাদেশের আওয়ামী লীগকেও অংশগ্রহণের অনুমতি কিংবা তাদেরও স্বীকৃতি দিতে হবে। তাদেরকে নিয়ে ইলেকশন হবে, নইলে সেই ইলেকশন ভারত মানছে না, মানবে না। আর সেই ইলেকশন হতে যত দেরি হবে তত বিষিয়ে যাবে দুদেশের সম্পর্ক। তৌহিদ হোসেন বলেছেন, তিনি বলেছেন ভারতের সঙ্গে রিঅ্যাডজাস্টমেন্ট, মানে সম্পর্ক যেটা খারাপ হয়েছিল সেটা আবার শুধরে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। সেই জন্যই তো তার চলে যাওয়ার কথা হচ্ছে। ভারত জানে না এসব কথা, সব জানে। সুতরাং এই সব করে নিয়ে ওই গঙ্গা জল বন্টন, পানি বন্টন, তিস্তার চুক্তি কিছুই হবে না, করতে পারবে না বাংলাদেশ। মরতে হবে। এখনো ফেরার রাস্তা আছে, এখনো ফেরার রাস্তা হচ্ছে অবিলম্বে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন করে নির্বাচিত সরকার ক্ষমতায় আসুন। তা সে ভোটে জিতে ওই তারেক রহমান, খালেদা জিয়ারা আসুন, কিংবা এদিকে ভোটে জিতে জামাতের আমির তিনি আসুন, তাতে কোনো অসুবিধা নেই। কিংবা যদি মানুষের ভোট পেয়ে যদি আসতে পারে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার, তারা আসবে। মানুষ যাকে চাইবে তারা আসবে ক্ষমতায়, তারা ক্ষমতায় এসে ব্যবস্থা করবে। এইটাই ভারতের পরিষ্কার বক্তব্য। না হলে সামনেই বর্ষা, সামনেই বর্ষা শুরু হয়ে গেছে, ভাসবে বাংলাদেশ, ভাসবে। আর বর্ষা চলে গেলে শুকা মরশুমে নদী শুকিয়ে যাবে, চাষবাস হবে না। সুতরাং ইউনূস সাহেব, তৌহিদ হোসেন সাহেব, যারা আছেন ক্ষমতায় তাদেরকে বলছি সাবধান হন এখনো, নইলে সামনে ভয়ঙ্কর বিপদ। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।